এটা কি বোঝা? যাকাতের বোঝা। এখানে 10টা-12টা কথা আছে। মানুষ খামর মানে মদ, মাআজিফ মানে বাদ্যযন্ত্র, তারপরে জুয়া, তারপরে জিনা, এগুলোকে মানুষ হালাল মনে করবে। হালাল মনে করে নিবে, মদ পান করবে, নাম অন্য দিবে। আমানতদার ব্যক্তি হয়ে যাবে খেয়ানতকারী, আর প্রত্যেক খেয়ানতকার ব্যক্তিকে মানুষ বলে মনে করবে আমানতদার। তো নৈতিক অবক্ষয়টা দেখেন যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে, কোরআন সুন্নাহ হাতে পাওয়ার পরেও আমরা এখন সুদ খাচ্ছি। দিব্যি এটা কোনো ব্যাপার না এখন। বরং এমন একটা কনসেপ্ট এখন চলছে যে সুদ না খেলে আবার এই যুগে চলে নাকি, মানে মায়ের সাথে জেনা না করলে কি এই যুগে চলে নাকি। রংপুরের একটা ঘটনা, যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি ডক্টর টেস্ট করার জন্য। গাড়ি থামিয়েছি, দৌড় দিয়ে একটা ছেলে আসছে, দূর থেকে আমাকে দেখেছে, সে গ্লাসে নক করছে। গ্লাস খুলে বললাম কি সমস্যা বলেন। বলছে হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ে আসছি একটা খালি মাসআলা জানার জন্য, যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, এটার সলিউশন কি হবে। অনেকে জিজ্ঞাসা করেছে, অনেক রকম কথা বলেছে, আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি। কি ঘটনা ভাই? বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে, মাদকাসক্ত ছেলে, মানে এডিক্টেড, ড্রাগ এডিক্টেড, সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে। এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব, আমি প্রায় 2 মিনিট চুপ করে বসে আছি। বলবেন কি বলবেন বলেন? এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে, কি করবে? 2 মিনিট চুপ করে থাকার পরে আমি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে খালেস হবে, তওবা করতে বলেন, এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে, অরুচিকর মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি, মায়ের সাথে জেনা করছি। খারাপ লাগছে না, বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে। মহিলাদের অবস্থা দেখেন, গ্রামে গঞ্জে সব সুদী এনজিও ছড়িয়ে পড়েছে, এবং তারা সদস্য, জমি জমা, ভিটে মাটি, গরু ছাগল সব খোয়াচ্ছে, তারপরেও খেতে হবে। কারণ ওই যে আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবী থেকে ফাসাদ সৃষ্টি করবে? এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ, অর্থনৈতিক ফাসাদ। দেখেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না। ম্যাক্সিমাম কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা এখন জরিপ করার ব্যাপার। দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। কথাগুলো রূপ কথা মনে হচ্ছে, বাস্তব জীবনে নেমে এসে দেখেন। ওই যে বলি না আমরা তাওহীদি জনতা মাঠে আছে, তাওহীদি জনতা মসজিদেই নাই। কি বুঝলেন? কোন মাঠে আছে? তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফরজিয়াত, এই কনসেপ্টই নেই। বরং এখন চেতনা এমন যে গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচি, মানে এখন এই যুগ চলছে। একটু আমি দেখাচ্ছি কিভাবে এই জায়গায় আসছে। দেখেন একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত, স্মোক করতো। আমরা ওই জেনারেশনটা দেখেছি, স্মোক করতো চুপ করে ওই চায়ের দোকানের কর্নারে, এই বাথরুমে ঢুকে, ওই মাঠের ওই কর্নারে গিয়ে, কেউ যেন দেখে না ফেলে। তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো, ওপেন স্মোকিং, সবাই ভাইয়ের সাথেও স্মোকিং, বন্ধুর সাথেও স্মোকিং, পরে বাবার সাথেও দেখা যাচ্ছে স্মোকিং। একটা যুগ আসলো দেখেন। তারপরে আস্তে আস্তে নতুন মদ আসতে লাগলো, গাঁজা, হেরোইন, প্যাথেডিন, হুইস্কি ইত্যাদি ইত্যাদি, পেন্সিলিন, ইয়াবা। এখন ইয়াবার যুগ, আরো আপগ্রেডেড কোনো মদ আসছে। এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই, কিন্তু ফ্যাশন। যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদক সেবী। আর বাই দ্য ওয়ে আমাদের দেশে কিন্তু নিবন্ধিত 190টা বারও আছে, হ্যাঁ, এবং দেশি 204টা ব্র্যান্ড চলছে, বিদেশি 38টা ব্র্যান্ড চলছে। পারমিট পেয়েছে 85,070 জন, এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় 76। 21 বছর হলে যদি কেউ পারমিটধারী হয় সে মদ খেতে পারে, সমস্যা নেই, এটা নাগরিক অধিকার আপনার। আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে 7টা। মানে ওভাবে খাবেন, এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে, এই 7টা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন। এগুলো ডিপার্টমেন্ট আছে, সদর দপ্তর আছে, সব গোয়েন্দা সংস্থা আছে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে। তো এটা একটা সার্কাস, মানে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের যুগ। এই বিশ্বে যা হচ্ছে না, খালি চোখে যা দেখছেন, এর বেশিরভাগই সার্কাস। যেটা বলছিলাম, এখন ইয়াবার যুগ চলছে না। একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে চিঠি দিয়ে, কেউ যেন না জানে, তাই না? ঠিক, তার মানে এগুলো
পার করে আসতে পারে। তো লুকিয়ে লুকিয়ে ছিল, কেউ যেন দেখে না ফেলে, কফি শপে বসলেও খুব সাবধানে, রিক্সায় বসলে কেউ যেন না দেখে। তারপরে একটা যুগ আসলো যে জানলে কোনো সমস্যা না, বাসায় ওপেন, আমার গার্লফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, আমরা বিয়ে করবো, আমরা প্রতিশ্রুতি দিয়েছি একে অপরকে, নো প্রবলেম। তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি, বিয়েই তো করতে যাচ্ছি, তো সেক্স করলে সমস্যা কোথায়, তখন আবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হলো। মেয়েরা যদি বাইরে বের হতো, তাহলে যদি কোনো মেয়ের শর্ট কামিজ থাকতো বা আটোসাটো পোশাক থাকতো, সে গিল্টি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে, কেমন লাগছে। আর বেশিরভাগ মানুষ এমনটা করতো না, ওই কয়েকজন করতো। আস্তে আস্তে একটা যুগ আসলো যে না, এখন বেশিরভাগই করে